সেই ভোর নিয়ে বাজি ধরেছিলাম আমরা। কুয়াশা মধ্য দুপুরের আগে সূর্য দেখতে দেবে কি দেবে না আমাদের। সূর্য যদি দেখা না দেয় সকালে, তবে শাহজাদপুরের গোচারণভূমি দেখা হবে না। নদীতে গরুদের সাঁতার দেখার সুযোগ হবে হাতছাড়া। দুধ দহন করে খামারিরা সমিতির সংগ্রহ কেন্দ্রে পাঠাবেন, সেই প্রক্রিয়া দেখা থেকেও বঞ্চিত হতে পারি। এমন অনেক পূর্বাভাস, সতর্ক সংকেত উপেক্ষা করে সূর্যমামা জাগার আগেই আমরা পথে নামি। শাহজাদপুরের রেশমবাড়ির পথ তখনও অস্পষ্ট। পথের দুই পাশের খামার বা বাথানের কিছুটা চোখে পড়ে, কিছুটা পড়ে না। এভাবেই আমরা পৌঁছে যাই এক খামারে। এগুলো কি প্রজাতির, কোন কোন প্রজাতির আছে? ফ্রিজিয়ান আছে, জার্সি আছে। প্রতিদিন কি পরিমাণ আপনারা দুধ সংগ্রহ করেন, কালেকশন করেন? প্রতিদিন 300 লিটার হয়। তো সবসময় তো একরকম থাকে না, তাই না? এটা কখন বাড়ে কখন কমে? এই শীতের দিনে দুধ বাড়ে, এই টাইমে না বাচ্চা দেয় বেশি। কখন কমে? কমে হলো ধরেন জুন মাসে পরে থেকে দুধ কমে যায়। কমে যায়। তখন কত হয়? তখন ধরেন 150, 200। আর এই দুধটা আপনারা সংগ্রহ করে কাদেরকে দিচ্ছেন? এটা মিলবিটে দিই আমরা। মিলবিটাকে দেন। তা আপনারা কি দরে পান? দুধের দাম কি সবসময় একরকম থাকে না বাড়ে? সবসময় একরকম থাকে না। এখন ধরেন দুধের ফ্যাট একটু বেশি আসে, ফ্যাট হিসাবে টাকা দেয় তো দাম দেয়। এখন কত করে লিটার পাচ্ছেন? এখন আমার গড় ফ্যাট আসে হলো 59 টাকা, 60 টাকা এরকম। আচ্ছা, আর ওই জুনের সময় যখন ফ্যাটটা একটু কমে যায় তখন ধরেন 57, 56 এরকম যায়। তখন যে গরু পানি বেশি খায়, এখন তো পানি কম খায় শীতের দিনে। এই যে আপনারা বলছেন যে এই গরুগুলোকে বিভিন্নভাবে রাখেন এবং 3 বার বাড়ি বদল হয়, কীভাবে হয়? এটা হচ্ছে আমাদের কার্তিক মাসে আমরা যখন ঘাস বপন করি, তখন আপনার এই গোচরণ ভূমি নিচে নিয়ে আসা হয়। আসার পরে আমাদের যে নিজস্ব জমিগুলো আছে এগুলো খাওয়ানোর পরে তারপরে আমরা মার্চ এপ্রিল মাসের দিক আমরা নিয়ে যাই নদীর ওই পাশে, আমরা বলি বাথানবর্গ, যেটা বাথানবর্গে নিয়ে যায়। আপনাদের ওই জায়গার থেকে মিলবিটা থেকে আমাদের কিছু জমি দেয়, আর আমাদের নিজস্ব কিছু জমি আছে, এগুলো আমরা গোচরণভাবে নিউজিল্যান্ডে যেরকম খাওয়াই ওইরকমভাবে আমরা ছেড়ে দিয়ে খাওয়াই। জুন জুলাই মাসের দিক পানি চলে আসে, তখন আমরা গরু নিয়ে আবার আমাদের সেই নিজস্ব খামার বাড়ি যে আছে সে জায়গা চলে যায়। কাছেই গোহালা নদী, নদীর ওপারে পাবনার সাথিয়া, সেখানেও খামারিদের সমিতি আছে। ওপার থেকে নৌকায় দুধ আসে, আবার এপারের গরুর দল ওপারে যায় সকালে। বিকেলে দুধ দোহানের সময় হলে ফিরে আসে নিয়ম মেনে। এখানে বাথান আছে? বাথানের মতনই। কত গরু আছে এখানে? ওখানে গরু আমার ব্যক্তিগত 15টা গরু। 15টা গরু। কি পরিমাণ দুধ দেয় আপনাকে? বকনা দিয়ে কাস্তি বিহীন দিয়ে 5টা গরু দুধ দেওয়াচ্ছি। দুধটা কোথায় দেন? দুধটা হলো আমার প্রাথমিক সমিতি আছে, প্রাথমিক সমিতির মাধ্যমে দুধ গোছায়, হলো দুধ মিলবিটাতে বিক্রি করা হয়। সমিতিতে থেকে মানে আপনাদের লাভটা কি হচ্ছে? গাভী লোন দিছে অল্প সুদে। মানে কত বছর আগে পেয়েছেন? তা 10 সালের আগে। 10 সালের পর আর কোনো ঋণ পান না? আমরা কি খুব সচ্ছল হয়েছি? আমাদের সচ্ছলতায় সাম্যতা আছে? আমাদের হয়তো বৃত্তের আস্ফালন আছে, এবং সেই বৃত্তর যে বন্টন, সেই বন্টন যদি আমরা দেখি তাহলে আমাদের গ্রামীণ মানুষ এমনকি শহরে যারা বসবাস করে তাদের মধ্যেও কি সমবন্টন আমরা দেখতে পারি সম্পদের, সেটা আমরা দেখতে পারি না। সুতরাং এই যে সচ্ছলতার কথা আমরা বলছি, আমরা উন্নয়নের কথা বলছি, আমরা পুঁজির কথা বলছি,
সব কিছুরই কিন্তু একটা সমবন্টনের বিষয় আছে এবং সেই সমবন্টনটি তখনই হয় যখন মানুষ একই ভারসাম্য রক্ষা করে চলে এবং একটা সমবন্টনের জায়গা থাকে। আমরা বলতে পারি যে এই যে সমবায় ব্যবস্থা, সেই সমবায় ব্যবস্থাটা কিন্তু সমাজে এক ধরনের সাম্যতা আনে এবং এই যে পুঁজি সচ্ছলতার একটা ভারসাম্য রক্ষা করে। সুতরাং একলা চলো নীতি থেকে যদি আমরা একটা জুটবদ্ধ যৌথ খামার করার কথা যে আমরা বলি যে যৌথ খামার, তা যৌথ খামার শুধুমাত্র যে মানে আমরা যদি বলি যে শস্যের খামার তা না, আসলে সমাজের রাষ্ট্রের একটা যৌথ খামার, সেই যৌথতা চিন্তার, সেই যৌথতা পুঁজির, সেই যৌথতা এগিয়ে যাওয়ার, সেই যৌথতার কথাই কিন্তু বলে বাংলাদেশ। প্রাথমিক সমিতির সদস্যরা 2 বেলা দুধ নিয়ে আসে কেন্দ্রে। এখানে সংগ্রহ করা দুধ চলে যায় মিল্ক ভিটায়। মিল্ক ভিটা ছাড়াও সমিতির সদস্যরা আশপাশের এলাকার ঘোষবাড়ির দুধের যোগান দেয়। এই যে আপনারা মিল্ক ভিটার পাশাপাশি তো ঘোষবাড়িতেও দেন, তা ঘোষবাড়িতে কেন দেন এবং কী পরিমাণ দুধ যায় ঘোষবাড়িগুলিতে? না, ঘোষবাড়িতে দুধ দেওয়া হয়, মিল্ক ভিটার দুধের দাম যদি 48 টাকা দেয়, ঘোষবাড়িতে দুধের দাম দেয় হচ্ছে 55 টাকা। তো 5 টাকা দুধের দাম যেহেতু বেশি, সেই হিসাবে আমরা ঘোষবাড়িতে দুধ দিই। মিল্ক ভিটা আর ঘোষবাড়ি কি প্রায় সমান দুধই যায় নাকি? আপনার এখন মিল্ক ভিটার চেয়ে ঘোষবাড়িতে দুধ বেশি যাচ্ছে। এই যে আপনাদের এই রেশন বাড়িতে তাহলে সমিতি কটা আছে? আমাদের এই রেশন বাড়ির সমিতি আছে 8টা। 8টা? জি। এই 8টা সমিতি কি এই সদস্যদের লাভ দেয় না শুধু দুধের দামই, মানে শুধু দুধের দাম দেয়? আমাদের এই সমিতির কোনো লাভ লোকসান নাই? না না। কুয়াশা কেটেছে, রোদ বেশ উজ্জ্বলতা ছড়াচ্ছে। দূরের পথ থেকে নদী দেখতে পেলাম, কার্গো থেকে পণ্য ওঠানামা হচ্ছে। যমুনা নদীর চ্যানেল বড়াল নদীর পাড়ে গড়ে ওঠা বাঘাবাড়ি নৌবন্দর এটি। গত শতকের 80-র দশকে এই নদীবন্দর নির্মাণ করা হয়। কাজ কম? কাজ কম, কাজ নাই। কাজ কম কেন? জাহাজ কম আসতেছে। কেন? ওই মনে করেন নদী ওই জায়গা ঠেকে, তো জাহাজ ঠেকে আসতে পারবে না। মোটামুটি 4-5 বছর কাজ হয়েছে, তারপর ফের কাজ। কেন কেন? জাহাজ কম আছে আর ওইদিকে থাকে। ও ডেজার্ট মানে খনন কাজ ঠিক মতো হচ্ছে না? না না। কি কি মাল আসে এখানে? সিমেন্ট, সার। উত্তরবঙ্গে কৃষি উপকরণ ও জ্বালানি সরবরাহের এক সময়কার প্রাণকেন্দ্র বাঘাবাড়ি নদীবন্দর এখন নাব্য সংকট ও পর্যাপ্ত বন্দর সুবিধার অভাবে ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে। নাব্য সংকটে মালামাল আনা নেওয়ার খরচ বেড়ে যাওয়াতে ব্যবসায়ীরা বিকল্প নৌবন্দর ব্যবহার শুরু করায় এই নৌবন্দরটি ক্রমশ হয়ে পড়ছে অকার্যকর। এই আমি শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এই বাঘাবাড়ি এই নৌবন্দর প্রায় অকেজোর মতো হয়ে গেছে, তারা কাজ পাচ্ছে না ঠিক মতো, এখানে জাহাজ আসছে না, পণ্য আসছে না। এই বাঘাবাড়ি নদীবন্দর ছিল উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার পণ্য সামগ্রী, বিশেষ করে সার, কয়লা, চাল, গম। কিন্তু কালের বিবর্তনে এর আশেপাশে অনেকগুলো ঘাট হয়েছে বড় বড়, যেমন নগরবাড়ি নদীবন্দর হয়েছে, সেখানে একটা ঘাট আছে, পাশাপাশি বেড়া একটা ঘাট রয়েছে। এখানে ব্যবসায়ীরা ওইখানে খুব কম খরচে ওখানে তারা সেই সুযোগটা পাচ্ছে বিধে ওখানে নিয়ে যাচ্ছে। তেলের কি অবস্থা? তেল এখনও তেলের কোনো সমস্যা নেই, তারা তেল যথারীতি আগেও যেভাবে আসছে এখনও তার চেয়ে বরং কম আসে না। এখনও সে কারণ তেলের জন্য সেই ড্রাফটের প্রয়োজন হয়, তেলের জন্য 9 ফিট ড্রাফট নদীতে থাকলেই এনাফ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
বাঘাবাড়িতে যেহেতু আসা হলো, ঘিয়ের ঘ্রাণ না নিয়ে ফেরা ঠিক হবে? এখানকার পর্জনার ঘোষপাড়ার ঘি তৈরির সুখ্যাতি আছে। এই অঞ্চলের ঘি সারা দেশে বাঘাবাড়ির ঘি বলে বিক্রি হয়। এটা চড়িয়েছেন কখন? এই 25-30 মিনিট। 25-30 মিনিট। মেশিনে দুধ ভাঙায়া নন ফ্যাটের ছানা তৈরি করে, বুঝছেন, যে ক্রিমটা হয় সেই ক্রিমটা আপনার 25 মণ দুধ থেকে কতটুকু ঘি হবে? 24-25 কেজি 24-25 কেজি। ক্রিম হচ্ছে আপনার 48-49 কেজি ক্রিম হচ্ছে। ও, এখানে 48-49 কেজি ক্রিম আছে। তা এই ঘি তৈরি করতে কতক্ষণ সময় লাগে? ঘন্টা দুয়েক। ঘন্টা দুয়েকের মধ্যে ঘি হয়ে যাচ্ছে। তা ঘির এখন কিরকম দাম, কিরকম? 1100 টাকা। 1100 টাকা। অনেকে বলে না যে এই ঘিটা ভালো, এই ঘিটা খারাপ। ভালো দুধ ভাঙালে যে ক্রিমটা হবে, বুঝছেন, ওটা ভালো ক্রিম। আর ভালো ক্রিমের ঘি আপনি আর একটু থাকেন তারপরে বুঝতে পারবেন। মেশিন দিয়ে যখন ক্রিমটা আলাদা করেন, বাকি দুধ কি কাজে লাগে? বাকি দুধ আপনার যে নন ফ্যাটের ছানা তৈরি করি। যে ছানাগুলো তৈরি হচ্ছে ওগুলো মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি হবে। দাদা, তাহলে আপনাদের এই পাড়া কি ঘোষপাড়া? ঘোষপাড়া। আচ্ছা, কতগুলো ঘর আছে এখানে? প্রায় 30 ঘরের মতন আছে। 30 ঘর। 30 ঘরে কি এই না, এই 4-5 ঘর হয় আর কি। 4-5 ঘরে ঘি হচ্ছে। আর বাকি ঘরগুলোতে অন্য কোনো বিভিন্ন ব্যবসা করে তারা, মানে মিষ্টি বা দই করে। হ্যাঁ, মনোহারি দোকান। সারা বছরই ঘি তৈরি করেন আপনারা নাকি মৌসুম আছে? এই শীতের মৌসুমটা একটু বেশি চলে। শীতের মৌসুমে কত হয়? 40-50 কেজি প্রতিদিন। আর অন্য সময়? অন্য সময় ধরেন যে 25-30 এরকম করে। অন্য সময় প্রায় অর্ধেকের পরে চলে আসে। গরমের সিজনে ঘি তো খায় না খুব একটা। আচ্ছা, আর এমনি এই দুধ সংগ্রহ করেন কোথা থেকে? দুধ বিভিন্ন গ্রামের থেকে ওই আপনার সদস্য আছে, তারা এনে দিয়ে যায়। আপনার যেমন বাপদাদার পরম্পরায়, তারাও কি তাই? এখানে ধরেন একটা আছে ঘোষ পরিবার আর সব মুসলমান পরিবার। ও আচ্ছা, মুসলমানরাও এই কাম শিখে দিতেছি সব। কারণ কি ঘোষ পরিবারের লোকজন আবার অন্য পেশা চলে যাচ্ছে? হ্যাঁ। পর্জনার ঘোষপাড়ার বাড়িতে বাড়িতে সকাল থেকে শুরু হয়ে যায় ঘি তৈরির ব্যস্ততা। দুধ সংগ্রহ, ছানা কাটা এবং মাখন থেকে ঘি তোলা। দুপুরের মধ্যেই ঘি পেয়ে যায় নিজস্ব রং। কয় মণ দুধ করলেন? 8 মণ দুধের ক্রিম আর কি। 8 মণ দুধের ক্রিম এখানে। ঘির রং হচ্ছে ঘি এখন আস্তে আস্তে ঘি ছেড়ে দিই। ও, ঘি ছেড়ে দিচ্ছে। ক্রিম জাল হয়, ঘন হয়ে গেছে, তারপর ক্রিম একটু ছাড়বে এখন। ঠিক আছে, আস্তে আস্তে এরকম ছেড়ে দেবে এখন, ঘি হয়ে যাবে। পর্জনা গ্রামে ঢোকার সময় রবীন্দ্রনাথের কাছারি বাড়ির সদর দরজা চোখে পড়েছিল। ফেরার সময় কাছারি বাড়িকে এক ঝলক দেখে নেয়া। রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এ অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন, কিন্তু পরবর্তীতে 1889 সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকররা।
রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরীসহ বেশ কিছু কবিতা। বিসর্জন নাটকের অংশবিশেষও এখানে বসে লেখা। দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ, এই দর্শন বা এই উপলব্ধি রবীন্দ্রনাথের হয়েছিল কিন্তু এই শাহজাদপুরেই। আমরা বিসর্জন নাটকের কথা জানি, এই নাটককে আমরা এই সংলাপটি পাই। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন যে এই শাহজাদপুর তাকে যেভাবে প্রেরণা দিয়েছে লেখার জন্য, আর কোথাও থেকে তিনি এই এত প্রণোদনা পাননি। আমরা রবীন্দ্রনাথ যেমন শাহজাদপুরকে দিয়েছে, শাহজাদপুরের জনমানুষের সঙ্গে রবীন্দ্রনাথের যোগসূত্রও কিন্তু অনেক নিবিড় ছিল। আমরা জানি যে এই যে শাহজাদপুরের এই অঞ্চলে যে এখনও যে গোচারণ ভূমি আছে, এখানে যে এখনও দুগ্ধ উৎপাদন হয়, সেটাও কিন্তু রবীন্দ্রনাথেরই এক ধরনের প্রণোদনা। রবীন্দ্রনাথ এখানে প্রায় 1200 বিঘা জমি দান করেছিলেন এই গোচারণ ভূমির জন্য। আমরা দেখতে পাই যে এখনও সেই গোচারণ ভূমি আছে, সেখানে এখনও দুধ উৎপাদন হয়। সব কিছু মিলিয়ে শাহজাদপুরের মানুষ, শাহজাদপুরের কৃষি, শাহজাদপুরের মানুষের যেন সচ্ছলতা আসে, কৃষক যেন সচ্ছল হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং তাদের মধ্যে এক ধরনের যে সমবায় চেতনা তৈরি করা, এই সব কিছুই কিন্তু পেছনে রবীন্দ্রনাথের চিন্তা এবং চেতনা রয়েছে। সুতরাং শাহজাদপুর এবং রবীন্দ্রনাথ, তাদের সম্পর্ক অনেক নিবিড়। বগুড়া যাব, কিন্তু তার আগেই দই চেখে নিতে হবে, কারণ দইয়ের আদিনিবাস যেমন বঙ্গদেশে নয়, তেমনি জিআই সনদ পাওয়া বগুড়ার দইয়ের আদিনিবাসও বগুড়া শহরে নয়, পাশের উপজেলা শেরপুরে। প্রায় 150 বছর আগে শেরপুরে হিন্দু ঘোষ সম্প্রদায়ের কারিগরেরা দই তৈরির বুনিয়াদ করেছিলেন। এখানে ঘোষপাড়া নামের একটি মহল্লায় গড়ে উঠেছে দই তৈরির বিশাল কর্মযজ্ঞ। শেরপুরের দইয়ের প্রবল অনুরাগী ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাব মোহাম্মদ আলী। তিনি শেরপুরের ঘোষপাড়ার গৌরগোপালকে বগুড়ায় নিয়ে যান। নবাব বাড়ি রোডে গৌরগোপাল তার দইয়ের ব্যবসা শুরু করেন। 1938 সালের গোড়ার দিকে ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন বগুড়া নবাব বাড়িতে অতিথি হয়ে এলে কাচের পাত্রে পাতা দই দিয়ে নবাব তাকে আপ্যায়িত করেন। এই দই তৈরির প্রক্রিয়াটা বলেন তো, কীভাবে সকাল থেকে শুরু করেন? মাপ দিয়ে দুধ কড়াইয়ে ঢালি, দুধ মনে করেন আস্তে আস্তে এখন জাল হবে, জাল যখন হয়ে যাবে তখন আমরা মনে করেন যে চিনি মাপ দেবো, চিনি মাপ দিয়ে সরা হিট হবে, ওখান থেকে সরা তুলে লেছে চতুর্মুড়ের সাইডে সরা বসাবো। সরা বসানোর পর ওই সরা গরম থাকবে, ওই গরম সরার ভিতরে আমরা দুধ ঢালে দেবো। দুধ ঢালে দেওয়ার পরে দইটা যখন ভরে নেবে তখন মনে করেন 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর ওই ঝাঁপিটা তুলে দেবো। তুলে দেওয়ার পরে ওই দইয়ের মাথা ওই রকম হবে। আচ্ছা, ওইরকম দইয়ের মাথা হবে। দইয়ের মাথা হওয়ার পর তখন আমরা দুধটা ওই দই যখন খালি থাকে, একটু খালি থাকে, আমরা দই পাল্টে দিই। পাল্টে দেওয়ার পরে ওই খালিটা ফুল করে দিই। ফুল করে দেওয়ার পরে ধাপ আবার ফেলে দিই। ধাপ ফেলানোর পর ওরকম থাকে সারা রাত। পরের দিন সকালবেলা এখান থেকে আমরা দই ওই সামনে গ্যালারিতে, গ্যালারিতে ভ্যানে তুলে এলে দোকানে চলে যায়। প্রতিদিন কত সরা করেন? তা পরিমাণটা ধরেন 400, 350 বাজার হিসাবে। বাজারে যদি একটু ভালো যায় তাহলে আর একটু বেশি ভরানো হয়। আর এখানে খিরচাও হয় না? এখানে খিরচা হয়, খিরচা ওই মিষ্টি করে। আচ্ছা, কি তৈরি করছেন এখানে? খিরসা। খিরসাটা কিভাবে তৈরি হয়? এটা দুধ দিয়ে। আচ্ছা, প্রথমে দুধটা ফুটাই নেই, ফুটাই নেওয়ার পর ঘন করে তারপর চিনি মারি। আজকে কতটুকু দুধের খিরসা বানাচ্ছে? 50 সের। 50 সেরের? 50 সেরে কতটুকু খিরসা হয়? এখানে 20টা হবে। 20 কেজি হবে? হ্যাঁ। আচ্ছা, মানে 1 কড়াইতে 20 কেজি। হ্যাঁ। কতক্ষণ সময় লাগে খিরসা হতে? দধির সময় নেই? 2.5 ঘন্টা সময় লাগবে এখানে। 2.5 ঘন্টার মধ্যে খিরসা তৈরি হয়ে যায়।
বগুড়া শহরে ঢুকতে এবার সন্ধ্যা পেরিয়ে গেল। শহর বেশ জমজমাট। শহরের জলেশ্বরী তলা দিয়ে যাওয়ার সময় দস্যু বনহুরের লেখক রোমেনা আফাজের কথা মনে পড়ে, যিনি লিখেছিলেন দস্যু বনহুরের 138টি সিরিজ। দস্যু রানীর 12টি সিরিজ, তার 6টি বই থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র। সেই রোমেনা আফাজ এখন বগুড়াবাসীর কাছেই বিস্মৃত। বগুড়া শহর এই রোমেনা আফাজ, এই যার নামে পাঠাগার বা এই যে দস্যু বনহুরের লেখক, তাকে কতটুকু চিনে আপনাদের প্রজন্ম? এখনকার প্রজন্ম রোমেনা আফাজ ম্যামকে ওইভাবে অতটাও চেনে না, এবং ওনার বই সম্পর্কেও ওদের অতটা ধারণাও নেই যে ওনার নামে যে লাইব্রেরি আছে এবং আসলে উনি মানুষটা কে, ওনার অতীত সম্পর্কে ওনার মানে এই জেনারেশন অতটা ভালো জানে না। কাগজের বই বা এই যে মলাট করা বই, সেই বইয়ের দিকে না অতটা গুরুত্ব আসলে তাদের নেই। বগুড়ার যে পাঠাগার আন্দোলন বা এই যে বই পড়ার যে প্রবণতাটা, হ্যাঁ, এই রোমেনা আফাজের শহরে, হ্যাঁ, পাঠকদের অবস্থাটা জানতে চাই। আমাদের এই পাঠক এখন ব্যাপার হচ্ছে কি সব ফেসবুক হয়ে, তারপরে মোবাইল হয়ে, মানে আমাদের বইয়ের পাঠক অনেকটা কমে গেছে। সব লেখক লেখিকারই একই অবস্থা। আপনাদের পাঠাগার কতদিনের? এটা পাঠাগার 2003-এ আমরা। তা এই পাঠকে কমছে, প্রবণতাটা কি? বইয়ের দিকে আগ্রহ কমে গেছে। কারা বেশি আসে? তরুণরা বেশি আসে না একটু তরুণরাই বেশি আসে? তরুণরাই বেশি আসে। তারা আসে, কিন্তু নতুন প্রজন্মে তারা অনেকে রমেনা আফাজ কিংবা অন্য লেখক লেখিকাদের বই খুঁজে পায় না। এই যে আমার বই এখন, এই রমেনা আফাজের বই আমাদের বাজারে নেই। দোকানও কিন্তু খুব হারে কমে যাচ্ছে। মানে যে দেখা যায় যে আগে যে উপন্যাস বই কিংবা নন ফিকশন বই, হ্যাঁ, সেগুলো অনেক বই আর পাওয়া যায় না। সব হচ্ছে ওই পরীক্ষার বই, যারা যেটা প্রয়োজন সেই বই। বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার, ভৌগোলিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। তাই ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক বগুড়া থেকে ছাপা শুরু করে। এখন বগুড়াতে স্থানীয় কতগুলো পত্রিকা বের হয়? স্থানীয় পত্রিকায় অ্যাকচুয়ালি তো ডিক্লারেশন আছে অনেক, 18 থেকে 19টা ডিক্লারেশন আছে, বাট নিয়মিত বেরোয় 13-14টার মতো দৈনিক বেরোয়। সাপ্তাহিক 4-5টা বেরোয়। কিন্তু ওই যে জানার বিষয় হচ্ছে যে এখন তো অনেক জাতীয় দৈনিক আছে, তারাও লড়াই করছে, টেলিভিশনগুলো লড়াই করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। তার মধ্যে আপনারা কিভাবে এই? আমরা প্রায় 22 বছর ধরে এক নাগারে পত্রিকা বের করছি, অনেক চড়াই উতরাই পার হয়ে এসে আমরা কিন্তু তারপরে টিকে আছি। কিন্তু পাঠক কমে গিয়েছে না? পাঠক অবশ্যই একটু কমে গেছে, কারণ অনলাইনের যে দাপট এবং ঢাকা কেন্দ্রিক যে পত্রিকাগুলোর দাপট, বিশেষ করে অনেক ঢাকা পত্রিকার 16 পাতার পত্রিকা দেখা যায় এখানে 5 টাকা বিক্রি হয়। আপনাদের পত্রিকা কত টাকা দিয়ে বের হয়? আমাদের মাত্র 4 টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই সংস্করণে, অনলাইন সংস্করণে গিয়েছেন নাকি এখন জানা নাই? আমরা এখনো যাই নাই, কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে আমরা চলে যাব। এছাড়া স্থানীয়ভাবেও এই শহরে অনেক সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। তবে অনলাইন বা ডিজিটাল সভ্যতার যুগে এসে সনাতন এই মাধ্যমকে স্থানীয়ভাবেও লড়াই করে টিকে থাকতে হচ্ছে। বগুড়া এমনিতেই পত্রিকার মানে শহর, সংবাদপত্রের শহর, অনেক পত্রিকা বিরত দৈনিক, কত অনেক পুরনো পত্রিকা। কিন্তু এই যে জাতীয় দৈনিক যেগুলো আছে ঢাকা থেকে যেগুলো বের হয়, সেগুলি সহ এই যে দৈনিক পত্রিকাগুলো কিন্তু এখন অনলাইন পত্রিকা, অনলাইন সংস্করণ, ইউটিউবের মানে একটা এই জায়গায় একটা নতুন নিউ মিডিয়ার কাছে একটু ধরাশায়ী বলা যায়। যদিও দৈনিক করতো আঞ্চলিক পত্রিকা, জাতীয় পত্রিকার সাথে আমাদের একটা প্রতিযোগিতার মতো উত্তরাঞ্চলে বিশেষ করে আর কি। তো আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি তৃণমূল পর্যায়ের খবরগুলো করতো রাখার জন্য। এই নিউজটা পরদিনই আপনার জাতীয় পত্রিকায় আসবে না। আচ্ছা, এখন আপনাদের পত্রিকা অনলাইনে বেশি পড়ে না কাগজে বেশি পড়ে? এখনো কাগজে বেশি পড়ে আমাদের। অনলাইনের কারণে কি পত্রিকার সংখ্যা কমে যাচ্ছে?
কমা শুরু করছে, এটা আমার ধারণা আর কি এরকম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শিল্প এলাকা হিসেবে বগুড়ার পরিচয় নতুন নয়। 1958 সালে এখানে বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়। যমুনা সেতু চালু হওয়ার পর এই অঞ্চলে নতুন নতুন পণ্যের কারখানা স্থাপিত হচ্ছে। আগের কৃষিজাত ও ফাউন্ডির উপরেই শুধু এখানকার শিল্প আটকে নেই, এখন আর বগুড়াতে এখন কাঁচও তৈরি হচ্ছে। 2018 সালে কাঁচ শিল্পে যাত্রা শুরু করা বগুড়ার কারখানাটি দৈনিক 60 টন কাঁচ উৎপাদন করে। জ্বালানির নিশ্চয়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। প্রতিদিন কি পরিমাণ কাঁচ আপনারা উৎপাদন করতে পারেন? আসলে আমাদের ফার্নেসটা অনেক পুরাতন হয়ে গেছে, তো আপনার 25 থেকে 30 টনের মতো উৎপাদন হয়। আগে কত করতেন? একই সমান করতেন? আগে একটু বেশি ছিল, এর চেয়ে এখন যা হচ্ছে তার চেয়ে একটু বেশি ছিল। আপনারা বাজারজাত করেন কোথায়? এটা আমাদের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে বাজার, সারা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে যে চাহিদা কাছের, সেটাকে আমরা কাভার করতে পারি? বাংলাদেশের যা চাহিদা তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে উৎপাদনই বেশি হচ্ছে। কী দরে বিক্রি করেন? এটা আপনার টন হিসেবে বিক্রি হচ্ছে। 30-32 হাজার টাকা ছিল, এখন এরকমই আছে। এখন 23, 24, 25 এরকম হচ্ছে। বগুড়ার কাগজ প্রক্রিয়াজাত শিল্পের একটি ইতিহাস আছে। 2009 সালে প্রথম ঢাকা রংপুর মহাসড়কের পাশে গড়ে ওঠে বিসিএল পেপার মিলস। এর সাফল্য দেখে অন্যান্য উদ্যোক্তা কারখানা স্থাপনে আগ্রহী হন। ফেলনা ও পুরাতন কাগজ থেকে বাণিজ্যিক ভিত্তিতে নিউজপ্রিন্ট ও মিডিয়াম পেপার উৎপাদন হচ্ছে বগুড়ার বড় 6টি পাল্প অ্যান্ড পেপার মিলস কারখানায়। বিগত 3.5 বছরে গড়ে ওঠা এসব কারখানার প্রতিটিতে দৈনিক গড়ে 40 থেকে 50 টন কাগজ উৎপাদন হচ্ছে। সেই হিসেবে বছরে গড়ে প্রায় 1 লাখ টন কাগজ উৎপাদন হচ্ছে বগুড়ার এসব কারখানায়। এই পেপার মিলটা কতদিন হলো আপনারা করেছেন? 2007 সাল থেকে রানিং হয়েছে। বিদ্যুতের কি সমস্যা করে আপনাদের? একবার কারেন্ট গেলে তো থাকেই, অনেক লং, 1 ঘন্টা তো সর্বনিম্ন থাকে। পিকের সময় অনেক বেশি সমস্যা হয়ে যায়। প্রতিদিন কি পরিমাণ কাগজ উৎপাদন হয়? 35-40 টন। আচ্ছা, আর শ্রমিক কত কাজ করে এখানে? শ্রমিক পার্মানেন্ট এবং হাজিরা ডেইলি লেবার মিলে আছে প্রায়, মহিলা এবং পুরুষ মিলে 150-300 মতো আছে। এখন কাগজ বিক্রি হয় কিভাবে, কি দরে বিক্রি করেন? 50-52 এই ধরনের মনে আছে এখন সম্ভবত। 50-52 হাজার টাকা টন। জি। কাঁচামালকে আপনারা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেন? লোকাল মার্কেট? হ্যাঁ, লোকাল মার্কেট থেকে। বাইরে থেকে আমদানি করে আনেন না? না, আমদানি করি না। পুণ্যনগরে ঢুকতে গিয়ে কটকটির স্বাদ নেওয়ার ইচ্ছে হলো। 19 শতকের দিকে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি উত্তরপাড়া গ্রামের জয়নাল আলী মণ্ডল, ভোলা মণ্ডল ও গেদা মণ্ডলের হাতে কটকটির জন্ম বলে অনেকে জানেন। জীবিকার তাগিদে নিজ বাড়িতে একেবারে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি বানিয়ে মহাস্থান, শিবগঞ্জ, মোকামতলা সহ এলাকার বিভিন্ন হাটে বিক্রি করতেন তারা। কটকটির ইতিহাস খুঁজতে গিয়ে এমন গল্পই জানা যায়। ধীরে ধীরে সে সুস্বাদু মিষ্টি জাতীয় খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে মহাস্থানে মাজার জিয়ারত করতে আসা দর্শনার্থীরা তবারক হিসেবে কটকটিকে প্রাধান্য দেন। কটকটিটা এই এলাকায় বিখ্যাত, মুখরোচক কেন? বিখ্যাত এটা হচ্ছে আপনার চালের আটা তৈরি। এটার কোনো মনে করেন যে অ্যাসিড হয় না, 1 নম্বর। 2 নম্বর, এটা গুড় দিয়ে তৈরি করে, চিনি জাতীয় না। আচ্ছা। আর খেতে খুব সুস্বাদু। আচ্ছা, এই জন্য বাসায় নিয়মিতই নিয়ে যান? বাসায় আমি আমাদের সঙ্গে নিয়ে যাই আর কি। স্বাদ কি পরিবর্তন হয়েছে কিনা? আগে যেরকম কটকটি ছিল, আগে তো মনে হয় ঘিয়ে ভাজা এগুলি পাওয়া যেত না। না, ঘিয়ে ভাজা ছিল না। হ্যাঁ, তখনকার আর এখনকার স্বাদ? এখন একটু স্বাদ বেশি, উন্নত হয়েছে, মানে নরম হয়েছে। নরম। আর এখন কি বেড়েছে, মানে দোকানপাট বেড়েছে? দোকান একটু বাড়ছে আর কি, আগে অনেক বাড়ছে।
কোন সময়টা বেশি চলে? জানুয়ারি থেকে বেশি চলে। জানুয়ারি থেকে। তো এখন এত দোকান, আগে কয়টা দোকান ছিল এখানে? আগে দোকান ছিল একটা, ও একটা, ও একটা, 3টা। আর এখন তো অনেক। এত কটকটি প্রতিদিন বিক্রি হয়? কি পরিমাণ কটকটি বিক্রি হয়? এখন তেমন না, এখন না, হ্যাঁ 2 মণ এক একটা দোকানে। হ্যাঁ। কটকটিটা বিখ্যাত হলো কেন এই এলাকায়? এলাকার মুখরোচক খাবার এটা। আগে তো হচ্ছিল শক্ত, এখন বিভিন্ন আপনার আপডেট হয়ে গেছে, যেমন বাদাম থাকে, ঘি থাকে, ডালডা থাকে, তেল থাকে। আচ্ছা, আর আগে কিরকম ছিল? আগে ছিল শুধু আপনার ওই মোটা চাল, ওটা ওই ব্রাশ করে ওই এরকম গোল করে কাটে রোদে শুকানো, তখন তো তেল ডালটা ছিল। আচ্ছা, রোদে শুকে সেটা বালু ভাজা হতো, ভাজার পরে আপনার ওই গুঁড়ে মাখা, সেটা হতো খুব শক্ত। আচ্ছা, এখন এগুলো সব ডালডা তেল দেবে, এখন সব নরম হয়ে গিয়েছে। কিন্তু স্বাদের দিক থেকে পরিবর্তন হয়েছে। স্বাদে কোনটা ভালো ছিল আপনার কাছে? কি মনে হয়? আগেরটাই ভালো ছিল। আগেরটাই ভালো ছিল স্বাদে? ওটা শক্ত ছিল, ওটা ভালো ছিল। এত দোকান, এত মানুষ কটকটি খায়, প্রফেশনাল হয়ে গেছে। তাই আগে তো এটা মাজারে চিমনি হিসেবে ব্যবহার হতো। আচ্ছা, এখন এমন অবস্থা মানে মুখরোচক খাবার হয়েছে যেটা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাবে। কটকটির স্বাদ নিয়ে এগিয়ে যায় গোকুল গ্রামের দিকে। গোকুল গ্রামের প্রত্নতাত্ত্বিক স্থাপনায় দর্শনার্থীরা ভিড় করেন, তাকে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর মনে করে। গবেষকদের মতে বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই স্তূপটি বাসরঘর নয়। এই স্তূপটির পশ্চিমার্ধে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি বাথরুম। ওই বাথরুমের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। এখানে দর্শনার্থীরা আসেন, কিন্তু তারা আসলে কতটা জেনে যাচ্ছেন, জেনে আসছেন, এখান থেকে কি নিয়ে যাচ্ছেন? শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে যাচ্ছেন, নাকি পুরাকীর্তির যে অতীত ইতিহাসটা সেটার সঙ্গে নিজে থেকে কতটা যুক্ত করছেন? এই পুণ্ড্রবর্ধন অঞ্চলের সম্পর্কে তারা জেনে যাচ্ছে কিনা? গোকুলমেদ প্রত্নস্থলটা রাজশাহী বিভাগীয় অঞ্চলের নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান, যেটা পুণ্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ। এটা আসলে মূলত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসাবে বহুল প্রচলিত হইলেও আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স নাই। এগুলো 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে নির্মিত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ধ্বংসাবশেষ, যা 1934 থেকে 1936 সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে এই 172টা বদ্ধ প্রকোষ্ঠের সমন্বয় এই ধ্বংসাবশেষে উন্মোচিত হয়েছে। আপনি কি মনে করেন যে এই যে অনেক দূর দূরান্ত থেকে আসছে, একদম তাদের তুষ্ট হয়ে যাওয়ার মতো আয়োজন আছে কিনা? আসলে আমাদের কিছুটা সীমাবদ্ধ রয়ে গেছে। প্রত্নস্থলে এসে ভালো রেস্টুরেন্ট খুঁজে, অনেক খাবার দাবারের একটা খুঁজে, যেটা প্রত্নস্থলের বা প্রত্নতত্ত্বের সহিত সেটা সংশ্লিষ্টতা নেই, কারণ এর আশেপাশে বা ভিতরে রেস্টুরেন্ট করার কোনো সুযোগ নেই। তারপরেও দর্শনার্থীরা এসে এই যে অবয়বটুকু দেখে বা 1400-1500 বছর আগেকার ইটের গাঁথনিগুলো দেখে, এতে দেখে অনেকটাই সন্তুষ্ট বলেই মনে হয় তাদের কাছে। আমার মনে হয় প্রত্নতত্ত্বের আশপাশে তো যে এলাকাটা আছে সেটা প্রত্নতত্ত্ব বান্ধবভাবে গড়ে উঠছে কিনা, কারণ নাহলে তো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের হুমকির মুখে আছে কিনা। আসলে এই প্রত্নস্থল এবং প্রত্নস্থলের আশেপাশে যতগুলো প্রত্নস্থলগুলো আছে, এটা প্রত্যেকটা কিন্তু ব্যক্তি মালিকানাধীন। আমরা যখন তাদের বংশবৃদ্ধি হচ্ছে, তাদের স্ত্রী পরিবার বা যখন বাড়াচ্ছে, তারা রাতের আধারে বাড়িঘর নির্মাণ করছে। কিছুটা তাদের বুঝিয়ে বলি প্রত্নস্থল নষ্ট করা যাবে না, এগুলোকে এটা আমাদের সংরক্ষণ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও জানাতে হবে। এটা হিসাবে আমরা এখন কাজ করে যাচ্ছি। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর। এটি 3য় খ্রিস্টপূর্বাব্দ থেকে
পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যায়ক্রমে মৌর্য, শুঙ্গ, গুপ্ত, পাল, সেন প্রভৃতি বৌদ্ধ ও হিন্দু রাজবংশের রাজত্বের রাজধানী ও শাসন কেন্দ্র ছিল। আর এই কারণেই মহাস্থানগড় একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। ২৫০০ বছরের সভ্যতা নিয়ে মাটির নিচে চাপা পড়া এই নগরটি প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ ও ১ কিলোমিটার প্রশস্ত। এখানে যে দর্শনার্থীরা আসছেন, অনেক শিক্ষার্থীরা আসেন হয়তো গবেষণা করে, সেখানে পুনর্বন্ধনকে আমরা কতটা উপস্থাপন করতে পারছি প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে? আমাদের যে স্টুডেন্ট বা যদি কোনো ইসে আছে তো আমরা নিজেরাই গাইড করি যদি তারা গাইড চান। এছাড়াও যে আমাদের পুণ্ড নগরীটা, সেখানে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, সংক্ষিপ্ত আকারে পুণ্ড নগরীর ইতিহাসটা ওখানে দেওয়া আছে। আর যে অ্যান্টিকুইটিসগুলো জাদুঘরে আছে সেগুলো তো জাদুঘরের নিচে কোথা থেকে পাওয়া সাল উল্লেখ করে দেওয়া আছে। এবং আমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ বলে যে আমাদের একটু গাইড, আমাদের মানে আলাদা কোনো গাইড নাই, আমরাই এটা যতটুকু পারে চেষ্টা করে জানানোর জন্য। গাইডের একটা স্বল্পতা আছে। এই অঞ্চলে খনন কাজের এখন কি অবস্থা? খনন কাজ বলছে প্রতি বছরই শীতের সময় খনন হয় একটা সিজনে। পুণ্ড নগরীটা যে সেটার উপরে জাহাজঘাটা নামে একটা স্থান আছে, বৈরাগের ভিটা আছে, সাউথ ইস্ট বৈরাগের ভিটা আছে, মাজার এরিয়া আছে, পাথরঘাটা আছে, মানকালীর কুণ্ড আছে, পরশুরামের প্যালেস আছে। এগুলো ধারাবাহিকভাবে খনন করা হচ্ছে বা করা হয়েছে। জাহাজঘাটায় বা পুণ্ড নগরের ভিতরেই তো খনন করে প্রায় 17টা লেভেল পাওয়া গেছে, বিল্ডিং লেভেল। 17টা বিল্ডিং লেভেল। মাঝে মধ্যে আমরা দেখি যে মূর্তি সংগ্রহ হচ্ছে, মূর্তি পাওয়া যাচ্ছে, উদ্ধার হচ্ছে, কোষ্ঠী পাথর মূর্তি পাওয়া যাচ্ছে। কোষ্ঠী পাথর আমরা বলি না, আমরা কালো পাথর বলি। তো বিভিন্ন জায়গায় পুকুর খনন, নদী খননে পাওয়া যায়। এগুলো থানা করে, থানা জব্দ করে। করতোয়া, তার যে রূপ আমার স্মৃতির হ্রদে সেখানে শ্যাওলা পড়েছে। করতোয়ার জল আমার করতলের সীমানার বাইরে, তবু যেতে চাই তার কাছে। যাব করতোয়া পেরিয়ে মহানন্দার জলধ্বনি শুনতে পাই।